নমস্কার, আমি নয়ন রায়। আমার চিত্র সাংবাদিক সন্দীপ সেট এবং সরু দাবাদার দোলনায় দোল খাচ্ছি। শৈশবে খেয়েছি। অলোক মাঝি বিধায়ক, সেও দোল খাচ্ছে। মানে আমরা প্রত্যেকেই শৈশবে বাগান, গাছপালা, দোলনায় দোল খাওয়া এসব হয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে দোল খাওয়াটা সেটা অলোক বলতে পারবেন। ওকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাই দামোদরের পাড়ে একটা সুন্দর একটা পরিবেশ, সূর্য পশ্চিমে আস্তে আস্তে ডুবছে। তো কিছু কথা ওর সঙ্গে আমার হওয়া উচিত গণতান্ত্রিক পদ্ধতির ক্ষেত্রে। অলোক, অত্যন্ত স্বাগত, অভিনন্দন। নমস্কার। তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের পক্ষ থেকে আমিও নয়নদা সহ আমি যারা দর্শক আমাদের অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি জামালপুর বিধানসভার পক্ষ থেকে। আমাদের ইংরাজি বর্ষ আমরা পেরিয়ে এসেছি, প্রায় আমরা দু মাসের কাছাকাছি হয়ে গেল। আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, তাই আমরা মাতৃভাষা মাতৃদুগ্ধ, তাই এই ভাষা দিবসে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। অলোক, এই যে দোল খাচ্ছ কেমন লাগছে? দেখুন, আমরা ছোটবেলা থেকে গাছে চড়া ছেলে, পুকুরে ঝাঁপ দিয়া, সাঁতার কাটা, তাই এগুলো তো নস্টালজিয়া কাজ করে। আজকে তো কাজের ফাঁক পেয়েছি, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, একটু বসে আছি, এটাই যা, অন্য কিছু নয়। তোমার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আমি যখন কলকাতায় ছিলাম তখন তুমি আমার সেই চ্যানেলে স্টুডিও গেছিলে। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন সাধনায় কাজ করছিলেন সেই সময় আলিপুরে সাধনা চ্যানেলে আপনি আমার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। আমার ফার্স্ট টাইম সেই সময়, আমি 2016 সালে বিধায়ক হয়েছিলাম। মানে ঠিক, মানে আমার যতটা স্মরণ হচ্ছে মে জুনে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, বসন্তকাল চলছে। বসন্তকাল মানে হচ্ছে প্রেম। তুমিও প্রেমকে ভালোবাসো, আমিও প্রেমকে ভালোবাসি। প্রেমের অনেক ব্যাখ্যা আছে। প্রেম মানে শুধুমাত্র যে মানুষকে মানে মানে মহিলা পুরুষ তো নয়। প্রেম মানে প্রকৃতি, প্রেম মানে পরিবেশ, অনেক কিছু। তুমিও প্রেমের প্রতীক, আমিও প্রেমের প্রতীক। আমরা সবাই প্রেম খুঁজি। প্রেম মানে তো সাধনা নাকি? অবশ্যই। দেখুন, একটা জিনিস হচ্ছে স্থান কাল পাত্র বিশেষে এটা চেঞ্জ হয়। সেটা মা বাবার ক্ষেত্রে হয়, ছেলে পুলের ক্ষেত্রে হয়, স্ত্রীর ক্ষেত্রে হয়, যারা যারা হচ্ছে অল্প বয়সী ইয়ঙ্গার, তাদের ভালোবাসার তাদের হয়। এটা তো মানে সিগনিফিকেশন আলাদা আলাদা হয়। তার সাথে সাথে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা থাকে। আচ্ছা অলোক, স্কুল লাইফ, কলেজ লাইফ আমারও পেরিয়ে গেছে। কিছু কিছু মনে পড়ে স্মৃতি? বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়? হ্যাঁ, আমরা তো গ্রামের ছেলে তো। একবার কর্মক্ষেত্রে যখন বেকার ছিলাম, তখন যারা প্রথম ফার্স্ট টাইম যারা চাকরি বাকরি পেয়ে গেছিল, তারা সেইভাবে আমাদের সঙ্গে একটু যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল, যে বেকারদের সঙ্গে যেটা হয় আর কি। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে প্রত্যেক বন্ধুর সঙ্গে এখন অনেকে তারা দূরে দূরে থাকে। আমার বেশিরভাগ বন্ধুর তারা হচ্ছে ডিফেন্সে আছে, আর হচ্ছে সার্ভিসে আছে, কিছু ছেলে আছে হাই স্কুলে আছে, কলেজে আছে, প্রাইমারি স্কুলে আছে। তাদের সঙ্গে দেখা হয়, সবাই খোঁজ খবর নেয়, আমিও তাদের খোঁজ খবর নিই। আমরা হাঁটি। দোলটা তো হলো, দোলটা খারাপ লাগে নাকি? না না, দোল ঠিক আছে। অনেকদিন পর আমরা দোল খাচ্ছি। তবে হ্যাঁ, অনেক সমালোচক যারা আছে না, সে তোমার দলে হোক বিরোধী হোক, আচ্ছা বলবে নয়ন রায় সাংবাদিক, অলোক মাঝি বিধায়ক দোল খাচ্ছে, দোল খেতেই পারি নাকি? একটা জিনিস হচ্ছে, দেখুন, এটা হচ্ছে মানুষের, এটা কিছু পার্সোনাল ব্যাপার থাকে। আমরা বাড়িতেও, অনেক বাড়িতে আছে দেখবেন, আমার বাড়িতে হয়তো নেই, বাড়িতে অবসর সময় একটু দোলনায় দোল খেয়ে খানিকটা নিজেকে খানিকটা মানে কি বলবো, কমফোর্টেবল বোধ করে, আরামদায়ক ব্যাপার হচ্ছে। অন্যান্য যে চাপ গুলো কমে যায়, এই জন্য এগুলো একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। তার বাচ্চাদের এতে উৎকর্ষতা বাড়ে। বাচ্চারা মাটির সঙ্গে, যারা মাটি নিয়ে খেলে বা মাটি, তাদের হচ্ছে, আজকে একটা জায়গায় দেখছিলাম যে কিছু মানে আমাদের ব্যাকটেরিয়া আছে, সেটা আমাদের আমরা যারা মাটি নিয়ে খেলি, তারা ওই যে ওগুলো মিশে যায়, তার উপরে শরীরের মধ্যে একটা প্রতিরোধ তৈরি করে। সেরকম যারা এই খেলাধুলা করে, দোল খায়, গাছে চড়ে, তাদের মধ্যে শরীরের মধ্যে একটা আলাদা একটা মানে ইমিউনিটি পাওয়ার তৈরি হয়। তুমি যখন কর্মদক্ষ, আমি পূর্ব বর্ধমান, তখন জেলা ভাগ হয়নি। না না, তখন তুমি কর্মদক্ষ, তখন তুমি ছিপছিপে, এখনো ছিপছিপে আছো, ধরে রেখেছো শরীরটাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমিও ধরে রেখেছি। সেই সময় কর্মদক্ষ থেকে আজকে 13তে কর্মদক্ষ, খন্ডকোষ থেকে আসতে, তারপর আস্তে আস্তে তোমার তুমি 16 প্রার্থী, গলসিতে প্রার্থী জিতলে। তারপরে তুমি চলে এলে জামালপুর। এই যে কর্মদক্ষ থেকে বিধায়ক, দুটো টার্ম হয়ে গেল। অনেক প্রত্যাশা মানুষের থেকেই যায়, এবং হচ্ছে যে
তুমি কোনদিন ভেবেছিলে যে আমি কর্মাধ্যক্ষ থেকে আজকে বিধায়ক হয়ে যাবো? ভেবেছিলে না, কোনোদিন এটা ভাবতে পারিনি। একটা জিনিস হচ্ছে আমার যদি অনুপ্রেরণা বলতে পারেন, আমাদের একটা বিশ্বনাথ রায়, সেই বিশ্বনাথ রায় হচ্ছে তরকুনায় বাড়ি। উনি সাধারণ পরিবারের মানুষ, উনি একটা ব্যবসা করতেন, দাবাকুটির ব্যবসা করতেন। উনি আমাদের 2006 সালে ক্যান্ডিডেট ছিলেন, আমাদের একটা বাই ইলেকশনে ক্যান্ডিডেট হয়েছিলেন। বিশ্বনাথ রায় তরকুনাতে বাড়ি, এবং ওনাকে দেখতাম আর স্কুল যেতাম, ওনার সঙ্গে কথা বলতাম। আমি মনে মনে একটা সুপ্ত বাসনা ছিল, এই বিশ্বনাথ দা যদি আমাদের খণ্ডঘোষ বিধানসভায় ক্যান্ডিডেট হতে পারে, আমি তো একটা এসছি, আমি কোনোদিন হতে পারবো না দাদা, একটা বাস্তব কথা বলছি। এটা আমার মনে মনে একটা বাসনা ছিল। যাই হোক, মানে ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের সকলের মানুষের আশীর্বাদ, ঈশ্বর আল্লাহ ভগবানের আশীর্বাদে আজকে আমি 2বারের বিধায়ক, 3বারের ক্যান্ডিডেট বিধানসভায়। নিষ্কলঙ্ক, সেটা মানুষ বলবে। চাঁদেরও কলঙ্ক আছে। সে তো বলে, সেটা মানুষ বলবে, সাধারণ মানুষ বলবে, যারা আমাদের চ্যানেলে আমাদের সাক্ষাৎকার দেখছে সেই সব মানুষ বলবে। অলোক, 2016 গলসিটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং জামালপুরটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি জামালপুর অনেকটা পিছনে, মানে যদি বলো বামফ্রন্ট জমানা থেকে শুরু করে একসময় বামফ্রন্টের রাজ ছিল এখানে। এখানে কৃষিজীবী, মেহনতি মানুষ, শ্রমজীবী যারা আছে, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা বাইরে আছে, তাদের আর্থিক মানোন্নয়ন সে তো হয়নি। এটা তোমরা বারবার অভিযোগ করছিলে এবং তুমিও বারবার বলছিলে। তুমি যে আসার পর থেকে, যে 21-এর পরে 26 ভোট নির্বাচন দোরগোড়ায়, সামগ্রিক যে ব্যবস্থাপনার সঙ্গে জুড়ে থাকা যে অর্থনীতি, যে একটা খুব খারাপ অবস্থা, সেটা কতটা রিকভারি করা গেছে? দেখুন, আমাদের পূর্ব বর্ধমান জেলা তথা আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষি প্রধান রাজ্য। পূর্ব বর্ধমান জেলা কৃষি প্রধান জেলা। বিশেষ করে এখন ইন্ডাস্ট্রি যে আমাদের যে দুটো সাব ডিভিশন, যেটা পূর্ব মানে পশ্চিম বর্ধমান হয়ে গেছে, আসানসোল, দুর্গাপুর, এটা আমাদের বড় দুঃখের জানো। সেটা সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের এখন এই 4টে সাব ডিভিশন, মানে কালনা, কাটোয়া আর হচ্ছে বর্ধমান সদর, নর্থ, সাউথ, সেই জায়গায় বেশিরভাগটাই হচ্ছে আমাদের এখন মানে কৃষিকাজের সঙ্গে যুক্ত। আমাদের এনএইচ যেহেতু গেছে, এনএইচ 16-এর পরে কিছু জায়গায় আবার নতুন করে আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। খণ্ডঘোষ যে সারাউন্ডিং এলাকায় রাইস মিল আছে, আর আমাদের এনএইচ এর উপরে বিভিন্ন ফ্যাক্টরি গুলো তৈরি হচ্ছে। আস্তে আস্তে করে আমাদের শিল্পের সম্ভারটা বাড়ছে। সেই জায়গায় আমরা চেষ্টা করেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন কৃষি রিলেটেড যেসব স্কিম গুলো আছে, সেগুলোতে অনেকটাই মানুষের সচ্ছলতা বেড়েছে। কৃষক বন্ধু বা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যে সকল ফ্যাসিলিটি গুলো আছে মানুষ পাচ্ছে। আর এছাড়াও RLI প্রজেক্ট আপনি রিসেন্ট দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুকুব করেছে। আমাদের নদীর যে জল উত্তোলন যে প্রকল্পটা, এটা দীর্ঘদিনের। আমরা আমাদের যে জলসেচ উন্নয়ন মন্ত্রীর মাধ্যমে আমাদের কিছু কিছু যে ঘাটতি যেগুলো খারাপ ছিল বা যেগুলো দীর্ঘদিনের পুরনো, সেগুলোকে কিছুটা আমরা রিপেয়ার করেছি। মানুষ ভূঁইয়া সাহেব, মন্ত্রী সাহেব আমাদের সেই জায়গায় দিয়েছেন। এইভাবে আমরা এখানকার কৃষি চিত্রটা অনেকটা পাল্টে গেছে। অন্যান্য জায়গা থেকে আমাদের এই জামালপুরের কৃষিটা আলাদা, কারণ এখানে প্রধান ফসল হচ্ছে ধানের পর আলু। এখানে আলুটা অনেকটা হয়, আর এই আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলুর হচ্ছে আলাদা একটা গুরুত্ব, সারা ভারতে বিরাট বাজার তার। আর একটা জিনিস হচ্ছে এখানে বটবটি, যে বটবটিটা হুগলিতে যায়, এটা তারকেশ্বরে যায়, সবাই জানে যে এটা হুগলির আলু। এটা আমি বিধানসভাতেও বলেছিলাম যে টোটাল আমাদের কত মেট্রিক টন আলু উৎপাদিত হয় জামালপুরে মনে আছে? মানে বলতে পারো ফিগার? এটা বলা যাবে না, কারণ এই সময় স্ট্যাটিস্টিক্স দেখে বলতে হবে, যেহেতু আমি ইন্টারভিউ দিচ্ছি। স্ট্যাটিস্টিক্স না হলে তো বলা যাবে না। ঠিক আছে। আলুটা আমাদের মোটামুটি তারকেশ্বরের পরে যে চন্দ্রমুখী আলুটা হয় হুগলির, তারপরে দ্বিতীয় হচ্ছে আমাদের এই বর্ধমানের হয় আলুটা। চন্দ্রমুখী আলুটা ততটা বিখ্যাতই আলু। একটা সময় আমাদের পাঞ্জাবের উপর নির্ভরশীল হতে হতো, পাঞ্জাবের বীজ, সেটা প্রবণতা কেটেছে অনেকটা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন আমাদের যে বিশেষ করে আলুর বীজটা বিভিন্ন কোয়ালিটি ভ্যারাইটিস তৈরি করেছেন। আমাদের আলু আর বেশি আলু বীজ আনতে হয় না, আমাদের যতটা হয় মোটামুটি আমরা অনেকটাই আলুতে স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছি। আসি আমরা যে কিষাণ মান্ডির বিষয়গুলো, যে কৃষকের সবজি, কৃষকের ধান, কৃষকের ফসল সঠিকভাবে পাচ্ছে বা পাচ্ছে না, অভিযোগ থাকতেই পারে, অভিযোগ থাকবে, পাল্টা অভিযোগ থাকবে। এখানকার কিষাণ মান্ডিগুলোর পরিস্থিতি তুমি 5 বছরে কি করতে? আমাদের এখানে কিষাণ মান্ডিতে তো ভালো গুরুত্ব আছে। আমাদের এখানে যেমন আমার একটু সুবিধা হয় কি, আমি খণ্ডঘোষ রায়নার সঙ্গে যখন আমি মানে ট্যালি করি, তাতে করে আমাদের খণ্ডঘোষ রায়না গোবিন্দভোগের চাষটা হয়। মানুষ সেই জায়গায় যে আমাদের যে ধানটা হয় স্বর্ণ ধানটা কিন্তু এখানে আমাদের ওইদিকে কম হয়, এদিকে বেশি হয়। একদম সরকারের যে ন্যায্য মূল্যে একদম। এখনো যদি আপনি যান, আমাদের যে জামালপুর 2 এ যে আমাদের ব্লক পারচেজিং সেন্টারটা, মানে 2 ব্লকের অঞ্চলের সঙ্গে যে পারচেজিং সেন্টারটা আছে, এখনো চালু আছে। আমি গিয়েছিলাম একবার,
সোনারগড়িয়া, সেখানেও দেখবে এখনো পর্যন্ত ভিড় আছে, মানুষ সেখানে ধান বিক্রি করছে। আচ্ছা, তুমি তো খন্ডঘোষের ছেলে, খন্ডঘোষে বড় হয়েছো, দল যদি তোমাকে বলে যে আজ অলোক তুমি তো গলসি দেখলে, জামালপুর দেখলে, যদিও দল ঠিক করবে, মিটিং ফিটিং চলছে, তো খন্ডঘোষ কি চয়েস, যেহেতু তোমার হোমল্যান্ড, যেহেতু তুমি বড় হয়েছে? আমি একটা জিনিস বলবো যে আমি খুব মানে এই ব্যাপার নিয়ে অনেকটা সতর্ক, এই কারণে যে 294টা সিট আমাদের পশ্চিমবঙ্গে, 10 কোটির বেশি মানুষ, সেখানে দেখা যাচ্ছে যদি আমাদের পূর্ব বর্ধমান জেলায় 16 জনের মধ্যে আমি একজন, আমার হচ্ছে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন জামালপুরে আমার কোয়ালিটি, সেই কোয়ালিটি হচ্ছে প্রায় 10 থেকে 15,000 আমার মতো কোয়ালিটি এসছি, মানে ছেলে মেয়ে আছে বা মানুষ যারা আছেন তারা প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত, সেই জায়গায় দল আমাকে সিলেক্টেড করেছে, তার মধ্যে আমি একজন। এবার দলের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় যদি যদি দলের যদি সিলেকশন হয়, সেখানে তো না করা যাবে না। কিন্তু আমার ব্যক্তিগত মত, আমি 3টে বিধানসভায় 3বার করেছি, আমাকে অন্তত দ্বিতীয়বার সুযোগটা যদি দেওয়া হয় তো খুব ভালো হবে আমার দিক থেকে। আমি মানুষকে আবার পুনরায় মানে খন্ডঘোষ বলছো? না, আমার জামালপুরে যদি আমি ফিডব্যাকটা দিতে পারবো, অবশ্যই খন্ডঘোষের প্রতি আমার দুর্বলতা আছে। তুমি তো খন্ডঘোষে প্রথম তুমি হেরেও গেছিলে। হ্যাঁ, খন্ডঘোষের প্রতি দুর্বলতা আছে। খন্ডঘোষে না, এটা বলো, তুমি খন্ডঘোষে খন্ডঘোষে 2011 সালে হেরে গেলে। খন্ডঘোষে যদি আমি কোনোদিন যেতে পারি, সেই খন্ডঘোষের যে আমার কাজগুলো আছে, আমার কিছু কিছু মানুষ আমার কাছ থেকে আশা করেছে, সেই কাজগুলো আমি করতে পারবো। কে প্রার্থী ছিল 2011-তে খন্ডঘোষে তোমার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে নবীন বাগ ছিলেন, তখন তো সিপিএম। হ্যাঁ, তারপর তো তৃণমূল কংগ্রেস চলে এলো। 2015 সালে 19শে নভেম্বর, আমার ডেট অফ বার্থটা যেমন মনে থাকবে, ওনার জয়েনিংটাও আমার মনে থাকবে, মানে স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ। না, আমি তোমায় কেন বলছি, যেহেতু বটুকেশ্বর দত্তের মাটি, ভগৎ সিং সেখানে এসেছিলেন, রাসবিহারী ঘোষের জন্মস্থান তোরকোনা, আর ইতিহাস বর্ধিত এলাকা, তো স্বাভাবিকভাবে একটা টান এবং শিক্ষার প্রভাব রয়েছে। আমাদের দেখুন, দক্ষিণ দামোদরটা পুরোটাই ইতিহাসের সঙ্গে রিলেটেড। একদিকে যদি দেখা যায়, যদি আমরা চর্যাপদের ইতিহাস দেখি, বিশ্লেষণ করি, যে ঘোড়ারাম চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, রায়গুণাধর ভরতচন্দ্র দিয়ে শেষ করে যে রায়না খন্ডঘোষ হয়ে যাওয়ার পর, রায়না খন্ডঘোষের পর আমরা জামালপুরের মালাধর বসু, সেই জায়গায় একটা মানে একটা আছে। এই দিক দিয়ে যে আমাদের নীলাচলের যে যাত্রাপথটা ছিল, সেই মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের হরিদাসের আখড়া দিয়ে হয়ে আপনার হচ্ছে মানে এই জামালপুর নদী পেরিয়ে মানে রায়না হয়ে, কৈর হয়ে উনি একদম এইদিকে সোনামুখী দিয়ে গেছিলেন। এটা শশঙ্গার যে রোড, এটা একদম একদম মানে চর্যাপদের যে বইয়ে লেখা আছে বাংলা সাহিত্যের ইতিহাসে। তোমার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট, আমার পাসের সাবজেক্ট, পাস। মানে পছন্দের সাবজেক্ট কি ছিল? ইতিহাস। ইতিহাস, মানে যার ইতিহাস তুমি বলতে পারলে, তুমি স্টাডি করেছো অনেকগুলো তুমি কথা মনে করে দিলে, যেগুলো এরপর যদি বলি, এরপর ওইদিকে বটুকেশ্বর দত্ত, এরপর রাসবিহারী বোস, এই যে একটা চিরস্মরণীয় জায়গা, মাটি, দক্ষিণ দামোদরের মাটি। আজকে আমি খুব খুশি, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে আমাদের এসডিপি অফিস এখনো ছিয়ারাতে হয়েছে। এবার আগামী কয়েক বছরের মধ্যে হয়তো নিশ্চয়ই প্রশাসন ভাববেন যে আমাদের মানে সাউথ সাব ডিভিশন, সেটা যেহেতু আমাদের টোটাল মানে যদি দেখা যায় মেমারি 1, মেমারি 2 আর হচ্ছে মেমারি টাউন বাদ দিয়ে টোটালটাই দক্ষিণ দামোদরের মধ্যে, যদি ওটাকে যদি এসডি অফিসকে যদি আমাদের এখানে আনা যায়, সাব ডিভিশন হসপিটাল যদি রায়নায় করা যায়, বা সাব ডিভিশন এসডি অফিস যদি জামালপুরে করা যায়, জায়গা আছে। সেখানে হাসপাতালে কি অবস্থা? আমাদের ঠিক আছে, মানে সাপে কাটলে ওষুধ পাওয়া যায়, সব কুকুরে কামড়ালো, মানে সাড়ে কামড়ালে ওষুধ পাওয়া যায়, কিন্তু রায়নায় পাওয়া যায় না। যদিও রায়নায় এখন এটা প্রত্যেকটা হয়তো দেখা যাচ্ছে কোনো কারণে হয়তো শেষ হয়ে গেছে, এটা একদম গভর্নমেন্ট জিও, প্রত্যেকটা মানে ব্লক অফিসে এটা রাখতেই হবে। তুমি শিক্ষার ক্ষেত্রে তুমি যদি 5 বছরে তুমি অর্থ বরাদ্দ যা পেয়েছো 60 লাখ বা 65 লাখ, যাই হোক 5 বছরে 3 কোটি, 3.5 কোটি সামথিং কিছু, তো শিক্ষার অগ্রাধিকারের ক্ষেত্রে কতটা কাজ করা গেছে, কি কি করেছে? শিক্ষা, আমি জামালপুরে গলসিতে যখন ছিলাম, আমি বেশিরভাগ শিক্ষা আর স্বাস্থ্যের উপর জোর দিয়েছিলাম। আজকেও কিন্তু আমি জামালপুরে যে 5-21 থেকে আজকে 26-এ আমি 5 বছর পূর্ণ হতে চললো, সেই জায়গায় আমি শিক্ষার উপরে জোর দিয়েছি। কি কি আজাপুর গার্লস স্কুলের পাঁচিল ভেঙে গেছিল, গার্লস স্কুলের পাঁচিল আমি করেছি। আজাপুর স্কুলের সাইকেল স্ট্যান্ড ছিল না, সাইকেল স্ট্যান্ড আমি বানিয়েছি। আমাদের হচ্ছে ঝাপানডাঙ্গা গার্লস স্কুলে, সেখানে হচ্ছে একটা স্কুলের মানে একটা বিল্ডিং এর ভঙ্গুর অবস্থা ছিল, তাকে রিনোভেশন করেছি। সাইকেল স্ট্যান্ড ছিল না, সাইকেল স্ট্যান্ড করেছি। আমাদের যোগগ্রাম হাই স্কুলে এবছর 175 বছর পূর্ণ হলো, যেটা বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত স্কুল 1850 সালে। এই জায়গায় সেখানে একটা ফুট ব্রিজ তৈরি করেছিলেন আমাদের মানে সিপিএম এর
দেখা যাচ্ছে উনি করেছিলেন, কিন্তু আমি তার ওভার গেটটা করেছি। হুম। স্কুলের যে একদম আপডেট রং থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে সেই স্কুলকে সুন্দরভাবে আমরা সাজিয়েছি। কারণ আমরা সাজিয়েছি, আমাদের সরকার নতুন করে আবার সেখানে একটা অডিটোরিয়াম হলের ঘোষণা করেছেন মাননীয় আমাদের ডিএম ম্যাডাম গিয়েছিলেন এবং আমাদের এসপি সাহেব গিয়েছিলেন, এটা করেছেন। এছাড়াও সোনারগাঁও হাই স্কুল আমি গিয়েছিলাম, আজকে ওনাদের একটা মুক্ত মঞ্চ করেছি, পাঁচিলটা ছিল না, পাঁচিলটা করেছি। আমাদের এদিকে হচ্ছে দেখা যাচ্ছে যে বাহাদুরপুর হাই স্কুল, সেখানে বাউন্ডারিটা ছিল না, বাউন্ডারিটা করেছি। এদিকে আপনার যদি দেখা যায় অমরপুর গার্লস, সেখানে হচ্ছে একটা স্কুল, মানে স্কুল বিল্ডিং খুব অক্ষত অবস্থায় ছিল, তাকে রিনোভেশন করিয়েছি। এরকম করে যদি বলতে অজস্র, যাই, অজস্র, অজস্র। অনেকটাই আছে। আচ্ছা, ওই লোকশিল্প যেটা তো কার্যত বিলুপ্তের পথে, আর বহু জেলাতে তার একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা জামালপুরেও আছে। তো সাহেব, এখানকার যদি লোকশিল্প যেগুলো আছে সেগুলোকে লোক সংস্কৃতি কনভার্ট করার ক্ষেত্রে মানে অনেক শিল্পী গ্রামে আছে যারা- আমাদের এখানে আপনাকে প্রথমে বলি যে আমাদের এখানে যে চারগ্রামে হুম। একটা লোকশিল্পীর দল আছে, যেটা রায় বেশে তারা নৃত্য করে। Yes. তারা ওই ওই যেটা কেতুগ্রামে আছে রাই বেশি। বাঁশের উপরেতে রনপা বলছো? রনপা রনপা, রনপা করে বিভিন্ন মানে শরীরের কলা কৌশল মানে কসরত করে তারা একটা প্রোগ্রাম করে, যেটা আমাদের টিম এখানে আছে আমাদের জয়গ্রামে, যেটা হচ্ছে আমাদের জামালপুর বিধানসভার মধ্যেই অন্তর্গত। এছাড়াও এখানকার বিভিন্ন শিল্পীরা বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদের সরকারের যে লোকশিল্পীর ভাতা সে সকল পান। এছাড়াও আমাদের দক্ষিণ দামোদর যে একটা ঐতিহ্য, এটার সঙ্গে আপনার বাঁকুড়া পুরুলিয়ার একটা যোগ আছে, আমাদের টুসু উৎসব। যে আমাদের এখন এটা এখনকার ইয়াং জেনারেশন হারিয়ে যাচ্ছে, এখনো মায়েরা বা কাকিমারা এখনো দেখবেন এই সংক্রান্তিতে টুসু গান করেন, ভাদু গান, পুতুল নিয়ে। হ্যাঁ ভাদু বলে, গানটা প্রায় এখন লুপ্ত প্রায়। হুম। সেই জায়গায় যে এখনো আমাদের এই যে জামালপুরে পয়লা মাঘ যে আমাদের এখানে যে উৎসব হয়, হুম। সেখানে আমরা দেখেছি এখনো মায়েরা দিদিরা এখনো টুসু নিয়ে নাচ করে, গান করে। এটা আছে, কিন্তু আমাদের এখানে এই সংস্কৃতিটা এখনো আছে, যে সংক্রান্তি যে টুসু করা, ইতু উৎসব, এগুলো এখনো চলে। এবার একটু বাইনারি প্রশ্নে আসি, পলিটিক্যাল বাইনারি। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তারা বলছে জামালপুর জুড়ে বহু মানুষ তারা অনুপ্রবেশ এবং রোহিঙ্গা, তারা অভিযোগটা বারবার শুভেন্দু অধিকারী এলপি তিনিও করেছেন। তুমি তো এখানকার বিধায়ক, সত্যি কি অনুপ্রবেশ, সত্যি কি রোহিঙ্গা তারা এখানে আছে? শুনুন, সারা ভারতবর্ষে ওনারা খুঁজে পান না, একটা জামালপুর একটা ছোট্ট ছোট্ট ব্লক, যার 13টা জিপি, সেই জায়গায় এখানে কোথায় পাবেন? এটা তো একটা নিশ্চিত, যারা বিভিন্ন যেখানে হচ্ছে যে রেল স্টেশন বা এনএইচ, সেখানে বিভিন্ন মানুষরা বসবাস করেন। হয়তো দেখা যায় দুই একজনের হয়তো দেখা যাচ্ছে ভোটার কার্ডে বা আধার কার্ডের অসঙ্গতি থাকবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের এখানে ঠিকই আছে। যেটা হচ্ছে যে জায়গাটা আমাদের বর্ধমান যদি দেখা যায় বর্ডার লাইন, সেখানে অনেকটা ডিস্টেন্স। আমরা যদি নদিয়া বা মুর্শিদাবাদকে বর্ডার লাইন ধরি, বনগাঁ বর্ডার লাইন, 24 পরগনাকে যদি বর্ডার লাইন ধরে, এখান থেকে বর্ধমানের দূরত্বটা সেটা দেখতে হবে। যারা বলছে তারা ঠিক বলছে না, এগুলো হচ্ছে বিরোধীরা বিরোধীর মতো বলবে, আমাদের এখানে সেই সমস্যা নেই। বেশ, দলের কথাটা জিজ্ঞেস করি, তো প্রশ্ন না না, বলতেই পারে। সেটা হচ্ছে যে জামালপুর মানে অন্তর্কল, জামালপুরের মানে হচ্ছে যে একটা কাটা, জামালপুর মানে হচ্ছে গোলাপের শুকনো কাটা। তো সেই কাটায় কখনো কখনো অলকবাজিকে তীরবিদ্ধ করে তোমার দলের অনেকে। তুমি হয়তো বলে নিন্দা করতেই পারেন, অনেক বড় দল, কিন্তু বিভিন্ন সময় তোমার কাজ করতে গিয়ে 5 বছরে বিভিন্ন সমস্যা তোমাকে ফেস করতে হয়েছে, যেটা তুমি স্বীকার করো আর না করো। কিছুটা চেপে চেপেই বলো, অন্তর্গুলো আছে, কাটা আছে, তোমাকে ডিস্টার্ব করেছে। হচ্ছে গোলাপের কাঁটা আছে বলেই তো গোলাপ সুন্দর না, তার অন্য ফুলের তো মানুষ যেতে পারে না। তাদের দেখবেন যেখানে যেখানে যে মাছের কাঁটা বেশি, সে মাছ মিষ্টি বেশি। যেমন আপনি দেখুন যে আমাদের যেটা নদীতে মানে আমাদের গঙ্গায় যে ইলিশ, পদ্মার ইলিশ খেতে সুস্বাদু, ট্যাংরা মাছ খেতে সুস্বাদু, কাঁটা বেশি। ফলুই মাছ, দেশীয় মানে ইলিশ যাকে বলে, এগুলো তো ধরুন রাজনীতি ক্ষেত্রে সেই জায়গায় তো একটু আধটু থাকতে পারে, কিন্তু আমাদের এখানে আমার সেইভাবে অসুবিধা হয়নি। আমার বোন গলসির থেকে যদি আপনি তুলনামূলক বলেন, গলসির থেকে আমার সুবিধা হয়েছে, আমার হচ্ছে যে মানে গাড়ির যে খরচ, আমার সেই খরচ খানিকটা কমেছে। বাড়ির কাছাকাছি, বাড়ির কাছাকাছি না, কলকাতার কাছাকাছি। কারণ হচ্ছে দেখুন, আমার যদি যাওয়া যায়, আমি যদি যে বাসুদেবপুর যাই, বাসুদেবপুর গৌড়বাজার, লবণধার, মানে একটা হচ্ছে বাসুদেবপুর যে গ্রাম আছে, কাঁকসার যে গ্রাম, একটা বাসুদেবপুর একটা অঞ্চল, যে সেইখানে লবণধার একবারে জজয়ের ধারে, সেই জায়গা থেকে আমাকে ডিস্টেন্সটা কলকাতা যদি হিসেব করেন, সেটা ছিল অজয়ের পারে, সুবিধা হয়েছে। আর অন্য কিছু যেগুলো এগুলো রাজনীতি করতে গিয়ে এটা খানিক একটা দেখবেন কাঠকে আমাদের যখন যে মিস্ত্রিরা কাঠকে কেটে
খানিকটা সে মানে শুকুতে দেয়, রোদে দেয়, খানিকটা ঠান্ডায় রাখে, কাঠটা সিজন হয়ে যায়, যেটা বাঘ চোর থাকলে ফাটফুট থাকলে সেগুলো হয়ে যায়। এরপর ধরুন আমার 2011 থেকে 2026 খানিকটা সিজন হয়ে গেছি বলতে পারেন, অসুবিধা আমার কিছু হয় না। এটা একটা ডিপ্লোম্যাটিক উত্তর। আরেকটা প্রশ্ন, যখন অজয়ের পাড়ে ছিলেন দামোদরের পাড়ে চলে এসছো, দামোদর পাড়ে প্রচুর অভিযোগ হচ্ছে যে এখানে বেআইনি বালি খাদান, যে খাদানের সঙ্গে অনেকে শাসক দলের যুক্ত। এর ফলে সরকার যে রাজস্ব আদায়ের কথা বলছে সেটা পাচ্ছে না, মাঝপথে ফোরেরা লুট করে নিয়ে চলে যাচ্ছে। এখানকার বিএলআরও ভূমিকা আছে, পুলিশের ভূমিকা আছে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন নদীতে নামা যাবে না, রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি, রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি। কিন্তু কখনোই পশ্চিমবঙ্গে যে মাইন্স অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আইনকে মানছে না অ্যাকশনই এখানকার ভিতরে কারবারিরা। মানো শুনুন, একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রালের যে স্কিম আছে, সেন্ট্রাল এই ব্যাপারে দেখবে, যেমন কয়লা খাদানের যে নিয়মে মাইন্ডসেট যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে নিশ্চয়ই গভর্নমেন্ট মুভমেন্ট করবে। না না, গভর্নমেন্ট করবে কয়লা ঠিক আছে, কিন্তু বালিটা যারা কাটছে অবৈধভাবে নদীকে ক্ষতিগ্রস্ত করছে তারা তোমারই অঞ্চলেই হচ্ছে শাসক দলের নেতারা। শুনুন, এটা তো প্রশাসনের দেখার দরকার। প্রশাসনকে আমরা যেগুলো আমরা অভিযোগ পাই প্রশাসনকে দ্বারাই, বিএলআরও কে, এসডিএলআরও কে আমরা যারা ডিএম অফিসে আমরা জানাই, ভূমি দপ্তরে জানাই, এটা ওনাদের কাজ। আমাদের প্রশাসনিক হিসাবে যতটা আমাদের একজন জনপ্রতিনিধি হিসেবে যেভাবে ফেস করা দরকার আমরা সেভাবেই বা আমরা বলি। সেই জায়গাটা আমাদের আমাদের কাজ, যেটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, অবশ্যই করে এইসব কাজ আমাদের এখানে হয় না। প্রশাসন যেগুলো হবে সেই জায়গায় প্রশাসন ব্যবস্থা নেবে। তুমি খুব ডিপ্লোম্যাটিক উত্তর দিলে। যাই হোক, আচ্ছা, অলোক মাঝির সঙ্গে আমার কোনো আরো আছে লড়াই ফড়াই নেই আমার সঙ্গে। আমি গণতান্ত্রিক ফোর্থ পিলারের ভূমিকা পালন করি, ও সংসদে গণতন্ত্রের ভূমিকা রয়েছে। নয়নদা সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। নয়নদা মানে একটা জিনিস, সাংবাদিক হিসাবে নয়নদা হচ্ছে কি স্টেট ব্যাটে খেলে, মানে কোনোদিন ফেস বল খেলে না, স্টেট ব্যাটে খেলে, যেটা আমার ওভার বাউন্ডারি। এটা আমারও ভালো লাগে। নয়নদা সোজাসুজি প্রশ্ন করে, আমিও সোজাসুজি উত্তর দেওয়ার মানে চেষ্টা করি। একটা ব্যাপার হচ্ছে, উনি একটা জায়গায় আছেন, আমাদের গণতান্ত্রিক যদি দেখা যায় 4টে স্তম্ভ হয়, উনি একটা স্তম্ভে আছেন, আমি একটা স্তম্ভে আছি। আমরা চেষ্টা করি যে আমরা সব কাজটাকেই করার চেষ্টা করি। এরপর দেখুন, একটা জিনিস হচ্ছে, যদি দেখেন চালে কাঁকড় একটা একটা তো থাকবেই, সেটা মায়েরা দেখবেন যখন ইয়ে করে সেটা দেখে নেয়, যখন ভাত রান্নার লাস্ট মুহূর্তেও কিন্তু মায়েরা কুলো আগে নিয়ে চালটা একটু দেখে নেয়। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাকে আগামী লড়াইয়ের জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে অলোক মাঝি, তুমি এখানকার বিধায়ক এবং আগামী দিনে আমরা বিধায়ক হিসেবে পাবো। তো অলোকের সঙ্গে আমার সক্ষতা বলুন, সৌন্দর্য বলুন, ও আমার থেকে বয়সে জুনিয়র, সেটা বিষয় না, আমাকে সম্মান দিতে হবে, চেয়ারটা খুব সম্মান। আমি প্রশ্ন করি, ও আমাকে উত্তর দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে। তো অলোক মাঝি জামালপুর বিধায়ক, এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি অত্যন্ত খুশি ব্যাপারটাতে। আমি ওকে তৈল মতন করছি না, বাস্তবের সঙ্গে কথা হয়েছে, প্রেম, কবিতা, গল্প, উপন্যাস এসব হয়েছে, ওর এলাকার কথা হয়েছে। ওর সমৃদ্ধি হোক, ও আবার নির্বাচিত হোক, দল চাইবে নিশ্চয়ই, বা নিশ্চয়ই চাইবে ওর যা পারফরমেন্স। বাকি জিতে এলে আবার মানে ফাঁকা মাঠে বেশ গোলাপ ফুল বা গাঁদা ফুলের মাঝখানে একদিন কথা হবে যে আগামী 5 বছর মানে 26 থেকে 31-এ অলোকের ভূমিকা দেখবো। সঙ্গে থাকুন, ওকে শুভেচ্ছা রইল। লড়াই তাকেও অসংখ্য ধন্যবাদ। আমি চ্যানেলের সমস্ত দর্শককেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি নয়ন রায়, জামালপুর। নমস্কার।